গত 16 জুলাই এসএসসির 25,000 চাকরি বাতিল মামলার শুনানি হলো। গোটা দেশ যার দিকে তাকিয়েছিল, কারণ এই মামলার উপর নির্ভর করছে 25,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। শুধু 25,000 বললে হয়তো কথাটা ঠিক হবে না। এই সব চাকরিহারাদের আত্মীয় নিকটাত্মীয় মিলে প্রায় লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িত, আর এর ফলে সমগ্র শিক্ষা ব্যবস্থাই কার্যত এর উপর ইফেক্টেড। তাই নিঃসন্দেহে মামলাটি ছিল হাই ভোল্টেজ একটি মামলা। অতএব মামলাটির শুনানির দিকে সাধারণ মানুষ থেকে চাকরিজীবী সবারই প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু দিনের শেষে মাত্র 8 ঘন্টা শুনানির পর মামলাটি যখন 3 সপ্তাহ পিছিয়ে গেল, তখনই অনেকেই যেন হতাশ হয়ে পড়লেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্ট করতে থাকেন যে এভাবে পিছিয়ে পিছিয়ে মামলাটিতে শেষ পর্যন্ত হয়তো কিছুই হবে না। চাকরি হারা থেকে বঞ্চিত আন্দোলনকারী এবং সাধারণ মানুষ থেকে চাকরিজীবী সকলের মধ্যেই যেন গেল রব উঠে গেল। অনেকে কমেন্ট করলেন, এভাবে ডেট পর ডেট হবার কারণে অযোগ্যরা কি আজীবন চাকরিটা করেই যাবেন এবং বঞ্চিতরা কি চিরদিন বঞ্চিতই থাকবেন? কিন্তু বিষয়টা আদৌ তা নয়। যে আধা ঘন্টা শুনানি হলো তা কিন্তু মামলাটির যথেষ্ট গুরুত্বের দিক নির্দেশ করে। আপনারা এই সংক্ষিপ্ত শুনানির বিষয়বস্তু একটু গুরুত্ব সহকারে উপলব্ধি করলে দেখবেন, ওই সংক্ষিপ্ত শুনানিতে এসএসসি বা রাজ্য সরকার কোনো পক্ষই কিন্তু স্বস্তিতে নেই। আসুন দেখা যাক প্রকৃতপক্ষে কি হয়েছিল ওই দিনের ওই শুনানিতে। প্রথমত, এদিন সুপ্রিম কোর্টে প্রচুর গুরুত্বপূর্ণ মামলা থাকার কারণে এসএসসির এই মামলাটি উঠেছিল 12 নম্বরে। ফলে এর পূর্বে 11টি মামলার শুনানি হতে হতে এই মামলাটি ওঠে বিকাল 4:30 নাগাদ। শুনানির শুরুতেই মাননীয় বিচারপতি চন্দ্রচূড় মহাশয় বলেন যে মামলাটি বিশাল এবং এর বিষয়বস্তু অত্যন্ত ভাস্ট। 2000-এর বেশি পার্টি এতে অংশ নিয়েছেন, তাই প্রচুর কাগজপত্র যেমন জমা হয়েছে, তেমনি প্রচুর আইনজীবীও মামলাটির শুনানিতে অংশ নিয়েছেন। তাই একত্রে এই সমস্ত কাগজপত্র দেখা এবং সকল আইনজীবীর বক্তব্য শোনা সম্ভব নয়। এ কারণে আগামী দিনে কিভাবে এই মামলাটি শোনা যায়, বিচারপতি মহোদয় প্রথমেই তার মোরালিটি ঠিক করে দেন, তৈরি করে দেন একটি গাইডলাইনও। অর্থাৎ প্রচুর কাগজপত্র ও পিভিকে একত্র করে সংক্ষিপ্ত আকারে এমনভাবে সাজিয়ে নিতে যাতে প্রত্যেকেই তাদের মত প্রকাশের সুযোগ পায়, অথচ মামলাটির শুনানিতেও কোনো অসুবিধা না হয়। মামলার শেষে কোনো পক্ষই যেন বলতে না পারে যে আমাদের কথা শোনা হয়নি বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এই উদ্দেশ্যেই বিচারপতি মহোদয় এই বিপুল সংখ্যক অংশগ্রহণকারীকে মূলত 6টি ভাগে ভাগ করে দিলেন। 1 নম্বর, অরিজিনাল পিটিশনার যারা এখানে রেসপন্ডেন্ট হয়েছেন। 2 নম্বর, এসএসসি বোর্ড। 3 নম্বর, ওয়েস্ট বেঙ্গল সরকার। 4 নম্বর, চাকরি হারা যারা এই মামলায় অংশী হয়েছেন। 5 নম্বর, আন্দোলনরত চাকরি প্রার্থী বা বঞ্চিত চাকরি প্রার্থী যারা এতে অংশী হয়েছেন। এবং 6 নম্বর, সিবিআই। এদের প্রত্যেকেরই তাদের সাবমিশন জমা দেওয়ার সুযোগ দেওয়া হলো। এছাড়া এই বিপুল পরিমাণ কাগজপত্রকে সামারাইজ করে বা পিটিশনার অথবা রেসপন্ডেন্টদের বক্তব্যকে দীর্ঘ আকার থেকে সংক্ষিপ্ত আকারে এনে শুনানির সময় সুবিধা মতো করার জন্য 4 জন আইনজীবীকে নিয়ে একটি নোডাল কমিটি গঠনও করে দেন। আইনজীবী আস্থা শর্মা, শালিনী কোল, পার্থ শীল এবং শেখর কুমারকে নিয়ে গঠিত হয় এই কমিটি। কারণ 2000-এর অধিক অংশগ্রহণকারীর কাগজ ও দীর্ঘ বক্তব্য শোনা আদালতের পক্ষে কষ্টকর ব্যাপার। তাই একই স্বার্থ বিশিষ্ট অংশগ্রহণকারীদের নিয়ে তিনি এই বিপুল সংখ্যক অংশগ্রহণকারীকে এভাবে 6টি ভাগে ভাগ করে দেন এবং
তাদের কাগজপত্র ও বক্তব্যকে সামারাইজ করে প্রত্যেকের বক্তব্যকেই শুনানিতে সুযোগ দেওয়ানোর উদ্দেশ্যেই 4 সদস্যের এই আইনজীবী কমিটি গঠন করেন। এরপর এক আইনজীবী যখন বলেন যে এসএসসি তার সেগ্রিগেশন এখনো জমা করেনি, বিচারপতি মহাশয় তখন বলেন সবার এসএলটি এখনো জমা পড়েনি। যাদের এসএলটি জমা পড়েনি বা যে এসএলটি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কারো কোনো বক্তব্য থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যে তা এফিডেভিট আকারে জমা দিতে হবে, না হলে তারপর আর অপরচুনিটি পাওয়া যাবে না। অর্থাৎ যাদের কাউন্টার ফাইল জমা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো জমা করেননি, তাদের এই কাউন্টার ফাইল জমা দেওয়ার জন্যই এই 2 সপ্তাহ সময় দেওয়া হলো। মাননীয় বিচারপতি বলেন যে এর পরেও যারা তাদের এফিডেভিট জমা করবেন না, ধরেই নিতে হবে এ বিষয়ে তাদের আর কোনো বক্তব্য নেই। আশ্চর্যের বিষয় হলো গতকালের ওই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা কোনো মুখই খোলেননি। চাকরিহারাদের একটি অংশের আইনজীবী হিসাবে 2-1 জন কেবলমাত্র বলেন যে এত বড় মামলা আজকের এই অল্প সময় শুনানি সম্ভব নয়, তাই এর জন্য পদ্ধতি তৈরি করতে হবে। তাছাড়া বাকিরা তেমনভাবে মুখ খোলেননি। তাই কারো হতাশ হবার কিছুই নেই। শুনানিতে অংশগ্রহণকারী 5 জন আইনজীবীর বক্তব্য শুনে এবং বিচারপতি মহাশয়ের পর্যবেক্ষণ শুনে আমার অন্তত তাই মনে হয়। কারণ এত বড় একটি মামলা ধরতক্তা মারপেরিক করলে তা হয়তো সঠিক হতো কিনা সন্দেহ। তাই 3 সপ্তাহ পিছিয়ে ডেট পড়েছে বলেই মামলাটির অগ্রগতি হবে না একথা ভাবারও কোনো কারণ নেই, বরঞ্চ পিছিয়েছে সঙ্গত কারণেই, শুনানির সুবিধার্থেই। বিচার ব্যবস্থার উপর অনাস্থা দেখানোরও কিছুই হয়নি। মাত্র তো 3 সপ্তাহ সময়। আগামী 6ই আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। হ্যাঁ, তবে যদি দেখা যায় যে ওই দিনও কোনো কারণে মামলাটি পিছিয়ে যায়, তবে মানুষের মনে কিন্তু সংশয় দেখা দিতেই পারে, কিন্তু তা সম্ভবত হবেই না। কারণ বিচারপতি মহাশয় কথা প্রসঙ্গে বলেছিলেন পরবর্তী পর্যায়ে মামলাটি দ্রুত শুনানি হওয়ার কথা। তাই আগামী 6ই আগস্টই জানব বিচার ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে। কারণ যে একটি স্থানে মানুষের এখনো আস্থা রয়েছে তা হলো বিচার ব্যবস্থা। তাই আশা করব ওই দিন প্রত্যেকেই মোটামুটি তাদের ন্যায় পাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এ ধরনের আপডেট পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।